অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ে আমরা পড়ছি ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তোমাদের সিলেবাসে যে যে বিষয়গুলির উপরে আলোচনা আছে তার সবগুলি মোটামুটিভাবে আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর দুটি বিষয়ে একটু আলোচনা করে আমরা এই চতুর্থ অধ্যায়ের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়টা শেষ করব। তো এই দুটি বিষয়ের একটি হচ্ছে ভারতবর্ষে আধুনিক শিল্পের বিকাশ, সেটা আবার দুটো ভাবে আলোচনা করব। একটা হচ্ছে ইউরোপীয় উদ্যোগ, একটা ভারতীয় উদ্যোগ। আর একটা বিষয় হচ্ছে বলতে পারো এই তোমরা এই অধ্যায় ধরে যে বিষয়গুলো পড়লে সেগুলোর একটা সিনপসিস বা সারাংশ হিসাবে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ প্রবর্তিত ঔপনিবেশিক অর্থনীতির প্রধান প্রধান চরিত্রগুলো কি। তো বলতে পারো এই অংশে আমরা তিনটে কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ঔপনিবেশিক ভারতে আধুনিক শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ, আর একটা হচ্ছে ঔপনিবেশিক ভারতে আধুনিক শিল্পের বিকাশে ভারতীয়দের উদ্যোগ, এবং ভারতবর্ষে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র বা ঔপনিবেশিক অর্থনীতির বিভিন্ন বৈশিষ্ট্য। এই ক্লাসটার মধ্য দিয়ে আমরা চতুর্থ অধ্যায় এর আলোচনা শেষ করব। তোমরা আগামী 2-3 দিনের মধ্যে ইতিমধ্যে হয়তো একটু আধটু পড়াশুনো করেছো, সমস্ত ভিডিও ক্লাসগুলো দেখে নিয়ে এই চ্যাপ্টারটা নিজেদের মতো করে শেষ করে ফেলবে। ইতিমধ্যে কয়েক সেট কোশ্চেন রাখি ম্যাম এই চ্যাপ্টারের থেকে দিয়েছে, এবং হয়তো চ্যাপ্টারটা শেষ হলে সার্বিক উনি আর এক সেট কোশ্চেন দেবে, তোমরা সেগুলোর উত্তর করতে চেষ্টা করবে। যাই হোক, প্রথম আলোচনায় আসি। ঔপনিবেশিক ভারতে আধুনিক শিল্পের বিকাশে ইউরোপীয়দের উদ্যোগ। আমরা ভারতবর্ষে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতি আলোচনা করতে গিয়ে বারবার বলেছি যে ব্রিটিশরা সম্পূর্ণরূপে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতবর্ষে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজকর্ম শুরু করেছে, বা অর্থনৈতিক কাজকর্ম ভারতবর্ষে যা তারা করেছে সেটা তাদের স্বার্থে তারা পরিচালনা করেছে। তো এক্ষেত্রে আধুনিক বেশ কিছু শিল্প ব্যাপারে তারাই উদ্যোগী হয়েছিল তাদের স্বার্থে, কিন্তু তবুও এই সমস্ত আধুনিক শিল্পের সূত্রপাত তারা করেছিল এটা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে আমরা আধুনিক কালের বস্ত্র শিল্পের কথা বলবো। মূলত 1818 খ্রিস্টাব্দে ইউরোপীয়দের উদ্যোগে হাওড়াতে প্রথম, বাউডিয়াতে একটা কটন মিল বা বস্ত্রশিল্পের কারখানা তৈরি হয়েছিল। পরবর্তীকালে ভারতবর্ষের অন্যত্র হয়েছিল। বাগিচা শিল্প আমরা মূলত বলবো যে সমস্ত শিল্প মূলত কৃষিকেন্দ্রিক পণ্যদ্রব্যকে কেন্দ্র করে একটা বৃহত্তর শিল্পের আকার নেয়। যেমন এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চা শিল্প। তো ভারতবর্ষে 1823 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস প্রথম তোমার
চায়ের গাছ আবিষ্কার করেন এবং 1839 খ্রিস্টাব্দে অসম টি কোম্পানি স্থাপিত হয় এবং ভারতবর্ষে এক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্রিটিশ পুঁজি বিনিয়োগ হতে থাকে। এছাড়া ভারতের নীলগিরি অঞ্চলে কফি শিল্পেরও বিকাশ ঘটে ইংরেজদের হাত ধরে। পাট শিল্প ভারতের রিষড়াতে প্রথম 1855 খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ডের দ্বারা এই শিল্পের স্থাপন ঘটে। পরবর্তীকালে বিভিন্ন স্থানে ব্রিটিশরা বা ব্রিটিশ উদ্যোগপতিরা পাট শিল্পের বা চটকল প্রতিষ্ঠা করেন। লৌহ ইস্পাত শিল্প প্রথম ভারতবর্ষে মাদ্রাজে ব্রিটিশরাই এই কারখানা প্রতিষ্ঠা করেছিল এবং এক্ষেত্রে মার্শাল হিথের একটা বড় ভূমিকা ছিল। কয়লা শিল্প অর্থাৎ খনিজ শিল্পের মধ্যে কয়লা শিল্পের বিকাশটাও ঔপনিবেশিক ভারতে প্রথম হয়েছিল এবং বলা যেতে পারে যে 1835 খ্রিস্টাব্দে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি এবং 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল কোল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কয়লা শিল্পের ভিত্তিপ্রস্তর কিন্তু ব্রিটিশদের হাত দিয়ে শুরু হয়েছিল। তো ঔপনিবেশিক ভারতে এই যে আধুনিক শিল্পের বিকাশ তোমরা বই বা সহায়িকা যেখানেই দেখবে ছোট ছোট করে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কারা কি ভূমিকা নিয়েছিল সেই সম্পর্কে আলোচনা করা আছে। ছোট ছোট করে এইটুকু জানলেই তোমাদের উপযোগী ভাবে জানা হবে। এবার আমরা আলোচনায় আসি যে ভারতীয়দের উদ্যোগে আধুনিক শিল্পের বিকাশ। তো এক্ষেত্রে একটা প্রসঙ্গ মনে রাখতে হবে যে ভারতীয়দের উদ্যোগে আধুনিক শিল্পের বিকাশের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা ছিল এবং সেই প্রতিবন্ধকতা মূলত ব্রিটিশ সরকার বা ব্রিটিশরাই তাদের দেশের উদ্যোগপতিদের স্বার্থে তৈরি করেছিল সেই প্রতিবন্ধকতাগুলো, যাতে ভারতীয় শিল্পোদ্যোগীরা শিল্প স্থাপনে এগিয়ে না আসে বা লভ্যাংশে ভাগ না বসায় কিংবা ব্রিটিশদের একচেটিয়া কর্তৃত্বের যেন অবসান না ঘটে শিল্পক্ষেত্রে, এই জন্য তারা নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করত। কিন্তু এ সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও বেশ কিছু ভারতীয় উদ্যোগপতি ভারতবর্ষে আধুনিক শিল্প কলকারখানা ব্রিটিশদের সমসাময়িক যুগেই প্রতিষ্ঠা করেছিল এবং সেগুলো তারা পরিচালনা করতেও সক্ষম হয়েছিল। এক্ষেত্রে আমরা বস্ত্র শিল্পের ক্ষেত্রে বলতে পারি যে বোম্বাই একটা কাপড় কল তৈরি করেছিলেন 1853 খ্রিস্টাব্দে কাওয়াসজি নানাভাই দাভোর নামে এক ব্যক্তি এবং 1887 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা, যার নাম তোমরা শুনেছ এবং এখনো ভারতবর্ষে টাটা কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে তার অস্তিত্ব নিয়ে বেশ উজ্জ্বলতার সঙ্গেই টিকে আছে। সেই জামশেদজি টাটার উদ্যোগে নাগপুরে প্রতিষ্ঠিত হয়েছিল এক্সপ্রেস মিল। এছাড়া 1859 খ্রিস্টাব্দে আমেদাবাদেও একটা বস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বস্ত্রশিল্পের ক্ষেত্রে ভারতীয়দের উদ্যোগ সে আমলেও ছিল। তাছাড়া ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্পের মধ্যে 1892 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। এই সংস্থাটা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিটিশ ইঞ্জিনিয়ার মার্টিন এবং বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এদের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। এছাড়া লখনৌ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নওয়াল কিশোর নামক একজন ভারতীয় উদ্যোগপতি প্রতিষ্ঠা করেছিল। আর সবচেয়ে বড় বৃহত্তর ভারতীয় উদ্যোগ ছিল টিসকো, অর্থাৎ টাটা লৌহ ইস্পাত কারখানা বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয়রা চা শিল্পের ক্ষেত্রেও আমাদেরই বাঙালি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটা বড় ভূমিকা ছিল। তারপর 1878 খ্রিস্টাব্দে জয়চাঁদ সান্যাল জলপাইগুড়ি টি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় উদ্যোগপতিদের মধ্যে এরা ছাড়াও আমরা
মোহিতলাল শীল এর নামও বিশেষভাবে উল্লেখ পাই। কয়লা শিল্পের ক্ষেত্রেও কার অ্যান্ড টেগার অ্যান্ড কোম্পানি বেশ মিলিতভাবে পুঁজি বিনিয়োগ করেছিল। এছাড়া রাসায়নিক ও জাহাজ নির্মাণ শিল্পে আমরা ভীষণভাবেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম বা চিদম্বরম পিল্লাইয়ের নাম পাই, এবং প্রফুল্লচন্দ্র রায়ের নাম তো বিশেষভাবেই উল্লেখযোগ্য রাসায়নিক শিল্পের ক্ষেত্রে। এবং তোমরা সাম্প্রতিককালেও নতুনভাবে দেখছো যে বেঙ্গল কেমিক্যালস আবার এই আমাদের বর্তমান যে মহামারী করোনার সংকটের পরিপ্রেক্ষিতে তিনি মানে প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত যে বেঙ্গল কেমিক্যাল, সেই কোম্পানি বিপুল পরিমাণ এই রোগের প্রতিরোধে ওষুধ তৈরি করার বরাত পেয়েছে, এবং এই ওষুধ তারা অনেক আগে থেকেই তৈরি করত। তাহলে সুদূর অতীতে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত রাসায়নিক শিল্প কলকারখানা যা ভারতীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা খুব ছোট ছোট করে জাস্ট উল্লেখ মাত্র করলাম, বা এভাবেই তোমরা একটু দেখবে যে ভারতবর্ষে ঔপনিবেশিক অর্থনীতির যুগে ভারতীয় এবং ব্রিটিশ উদ্যোগপতিদের নেতৃত্বে কিভাবে বিভিন্ন শিল্পক্ষেত্রের উন্নতি ঘটেছিল। এবার আমরা লাস্ট যে অংশটুকু একটু বলে এই চ্যাপ্টারের আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে ভারতবর্ষে যে ঔপনিবেশিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো কি। আমরা ইতিপূর্বেই বলেছি যে ভারতবর্ষে ব্রিটিশরা সবসময় তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিল, এবং তাদের সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা স্পেসিফিক যেগুলো আগেই আলাদা আলাদা প্রশ্নের আকারে পড়েছি সেগুলোই খুব ছোট ছোট করে উল্লেখ করলেই হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র বা বৈশিষ্ট্যগুলো এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়ে যায়। একটা হচ্ছে সম্পদের বহির্গমন। আমরা জানি যে পলাশির যুদ্ধের পরের থেকেই ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ সম্পদ নানাভাবে ইংল্যান্ডে চলে যেতে থাকে, যেটাকে আমরা ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন বলি। এটা ঔপনিবেশিক অর্থনীতির একটা প্রথম প্রধান চরিত্র। নেক্সট হচ্ছে অবশিল্পায়ন, যেটা আমরা আলাদা করেই পড়েছি। তো অবশিল্পায়ন বলতে আমরা বুঝি শিল্পের উন্নতির বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ শিল্পের অবনতি। এক্ষেত্রে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল ভারতীয় চিরাচরিত শিল্পগুলিকে ধ্বংস করে তার স্থলে তাদের নিয়ন্ত্রিত শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে, এবং শিল্প ক্ষেত্রের যাবতীয় লভ্যাংশ যাতে ব্রিটিশরাই ভোগ করতে পারে এবং ভারতীয় শিল্পগুলো যাতে ধ্বংস হয়, সেটা ছিল তাদের লক্ষ্য। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য, আরও বিশেষভাবে বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও সামগ্রিকভাবে বাণিজ্যিকভাবে কর্তৃত্ব যাতে ব্রিটিশদের থাকে, সেটা ছিল তাদের ঔপনিবেশিক অর্থনীতি পরিচালনার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূলত শিল্পক্ষেত্রে বা সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রে তারাই যেন কর্তৃত্ব কায়েম করে। এছাড়া ছিল নানা ধরনের প্রবর্তিত ভূমি রাজস্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এবং আমরা আগেই পড়েছি এই সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য ছিল তাদের উপার্জন বাড়ানো। তো এক্ষেত্রে সমস্ত ধরনের ভূমি রাজস্ব, যেমন চিরস্থায়ী, রায়তোয়ারি, মহলওয়ারি, সবটাই ঔপনিবেশিক অর্থনীতির মধ্যে পড়ে। আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রেও তার একটা মুখ্য ভূমিকা নিয়েছিল, এবং সেক্ষেত্রে রেলপথ প্রবর্তন ঔপনিবেশিক অর্থনীতির আর একটা বৈশিষ্ট্য। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আধুনিক বিভিন্ন শিল্পোদ্যোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা পুঁজি বিনিয়োগের ক্ষেত্রেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ব্রিটিশদের একটা লক্ষ্য কাজ করেছিল। তো ঔপনিবেশিক অর্থনীতির এই সমস্ত দিকগুলোই আমরা ইতিপূর্বে প্রশ্নের আকারে ছোট করে আলোচনা করেছিলাম, আর এখন সেই বৈশিষ্ট্যগুলো বললাম। আমরা চতুর্থ অধ্যায়ে ঔপনিবেশিক চরিত্র যে বিষয় অধ্যায়টা, সেটা এখানেই আলোচনা শেষ করছি। তোমরা এটা কয়েকদিনের মধ্যে সম্পূর্ণরূপে ভালোভাবে পড়ে ফেলবে, তারপরে কয়েকদিন পরে আবার অন্য অধ্যায় শুরু করব।